আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে আমাদের অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2 লেনদেন আমরা শুরু করব। সো লেনদেন আসলে কি? ইংরেজিতে আমরা বলবো এটাকে ট্রানজ্যাকশন। কি বলবো? ট্রানজ্যাকশন। সো লেনদেন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। কিসে পরিমাপযোগ্য? অর্থের অঙ্কে। অর্থের অঙ্কে কি হতে হবে? পরিমাপযোগ্য হতে হবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে। কিসের পরিবর্তন করে? আর্থিক অবস্থার পরিবর্তন করে। সেই ঘটনাসমূহকে কি বলবো আমরা? লেনদেন বলবো। তাহলে লেনদেন কি? লেনদেন হচ্ছে যা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। যা কিসে পরিমাপযোগ্য? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, তাই হচ্ছে কি লেনদেন। লেনদেনের আবিধানিক অর্থ, লেনদেনের আবিধানিক অর্থ এটা অনেক বেশি আসে। লেনদেনের আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ এবং প্রদান। লেনদেনের আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ এবং প্রদান, দেওয়া, নেওয়া এবং দেওয়া, লেনদেন। ওকে, আবিধানিক অর্থ কি? গ্রহণ এবং প্রদান। আমরা নর্মালি যদি বলি এটা মানে হচ্ছে দেয়া ও নেয়া। তাহলে আবিধানিক অর্থ কি? গ্রহণ এবং প্রদান, লেন অ্যান্ড দেন। ওকে, লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে। এই যে আমি এগুলো লিখছি, এগুলো হচ্ছে সব লেনদেনের বৈশিষ্ট্য। লেনদেনের টোটাল বৈশিষ্ট্য আমাদের বইয়ে আছে 7টা। লেনদেনের কয়টা বৈশিষ্ট্য আছে? তো বইয়ে 7টি। টোটাল 7টি বৈশিষ্ট্য আমাদের বইয়ে লেনদেনের আছে। তো আমরা লেনদেনের প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা একটু পড়বো এবং আমরা সবাই লেনদেনের বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করব। ফার্স্ট, 1 নম্বরে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আমরা সংজ্ঞায় পড়ে আসছি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেন হইতে হইলে অর্থের অঙ্কের আকারে কি থাকতে হবে? পরিমাপ করা যেতে হবে। যেমন আমার 1000 টাকা হারাই গেছে, এটা টাকায় পরিমাপ করা যায়। যেমন আমার একটা ফোন নষ্ট হয়ে গেছে, এটা টাকায় পরিমাপ করতে পারবো যে আমার 10,000 টাকার ফোন নষ্ট হয়ে গেছে। কিন্তু যেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় সেটা আমরা লেনদেন বলবো না। যেমন ব্যবসায়ের মালিক মারা গেছে, এটা লেনদেন না, কারণ মালিক মারা যাওয়ায় কোনো টাকার আয় আসে নাই বা টাকা যায় নাই। ওকে, আর্থিক অবস্থার পরিবর্তন কি হতে হবে? আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আমার ফোন নষ্ট হয়ে গেছে, তো আমার বুঝতে হবে যে আমার 10,000 টাকার ফোন নষ্ট হয়ে গেছে। আমার আগে 10,000 টাকার একটা সম্পদ ছিল, এখন 10,000 টাকার সম্পদটা নাই। তার মানে কি হয়েছে? আমার অর্থের আর্থিক অবস্থার কি ঘটছে? পরিবর্তন ঘটছে। দ্বৈত সত্তা, এই দ্বৈত সত্তা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। লেনদেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা। লেনদেনের ফলে দ্বৈত সত্তা প্রভাব হয়। দ্বৈত মানে কি? দুই, যে একজন সুবিধা পাবে আর একজন সুবিধা নিবে, একজন সুবিধা প্রদানকারী হবে, একজন সুবিধা গ্রহণকারী হবে। মিনিমাম দুইজন কিভাবে? দুইজনের অবস্থা, আর্থিক অবস্থার পরিবর্তন হবে। তাহলে আমি যদি আপনাকে দিই, আপনার বেড়ে যাবে এবং আমার কমে যাবে। এটাকে বলবো আমরা কি? দ্বৈত সত্তা। স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। প্রত্যেকটা লেনদেন কি স্বতন্ত্র, আলাদা আলাদা। কোনো লেনদেনের সাথে কোনো লেনদেনের কি নাই? সম্পর্ক নাই। দৃশ্যমানতা, দেখা যাবে, আপনি বুঝবেন যে আপনার কোনো একটা টাকার পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আপনি বুঝবেন। যেমন ধরেন একটা আসবাবপত্র দিন দিন নষ্ট হচ্ছে, আপনি বুঝবেন যে এই জিনিসটার আর্থিক অবস্থার কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো? দৃশ্যমানতা। এই যে আর্থিক অবস্থা আমরা কি করি? দেখতে পারি যে আমার চোখের সামনে একটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, আমার চোখের সামনে একটা জিনিস হারাই গেছে, আমার চোখের সামনে আমি আরেকজনকে টাকা দিয়ে দিছি, নিয়ে নিছি। তো এগুলো হচ্ছে কি আর্থিক অবস্থা আর দৃশ্যমানতা। ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা কি? আগে কোনো একটা লেনদেন হয়েছিল, আমি একজনের কাছে টাকা পাই, আমি একজনের কাছে টাকা পাই, সে আমাকে আজকে টাকা দিবে বা আমি তার থেকে টাকা পাবো। এই ধরনের ঘটনাকে কি বলবো আমরা? ঐতিহাসিক ঘটনা বলবো। হিসাব সমীকরণের প্রভাব পড়বে। প্রত্যেকটা লেনদেনে কিসের প্রভাব পড়বে? হিসাব সমীকরণের প্রভাব পড়বে। তোমাদের জন্য হিসাব সমীকরণ জিনিসটা নতুন, আমি গত ক্লাসেও বলছিলাম। হিসাব সমীকরণ মানে হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ও ই, এটা হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ জিনিসটা আসলে কি? সম্পদ, সম্পদ ইজ ইকুয়াল টু, এই জিনিসটাই আমি বাংলা লিখতেছি, সম্পদ ইজ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, দায় প্লাস মালিকানা সত্ত্ব। আচ্ছা, এটা নিয়ে আমি এই টপিকগুলো শেষ করার পরে বিস্তারিত কথা বলবো। আগে আমি টপিকটা শেষ করি, ঠিক আছে? ওকে, তাহলে লেনদেনের বৈশিষ্ট্য কয়টা? 7টা। ওকে, এটা আমরা মনে রাখবো। এরপর আসি লেনদেন কয় ধরনের? লেনদেন 2 ধরনের। লেনদেন কয় ধরনের?
দুই ধরনের, একটা হচ্ছে বাহ্যিক লেনদেন আর একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেন কি? দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করবে। আমার প্রতিষ্ঠানকে তো প্রভাবিত করবে করবে, পাশাপাশি আরেকটা প্রতিষ্ঠানকেও কি করবে? প্রভাবিত করবে। যেমন দুইটা ব্যক্তিকেও প্রভাবিত করতে পারে, যেমন বেতন প্রদান। আমি দিছি আরেকজনকে, বাইরের আরেকজন বেতন পাইছে, তাহলে এটা কি লেনদেন? বাহ্যিক লেনদেন। পাওনাদারকে আমি টাকা দিছি, পাওনাদার পাইছে, ওর বাড়ি গেছে, আমি টাকা দিছি, আমার কমে গেছে। এগুলো হচ্ছে কি লেনদেন? বাহ্যিক লেনদেন। এবার আসি আমরা অভ্যন্তরীণ লেনদেন কি। আমার একটা মেশিন, আমার প্রতিষ্ঠানের ভিতরের যে লেনদেনগুলো হবে, এটা হচ্ছে কি মানে বাইরের কারোর সাথে কি না সম্পর্কিত না। যেমন আমার প্রতিষ্ঠানে একটা মেশিন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, অপচয় হয়ে যাচ্ছে, তো এই জিনিসটাকে বলবো আমরা অভ্যন্তরীণ লেনদেন। এখানে কারো কোনো কি পড়তেছে না, প্রভাব পড়তেছে না। এখানে যতগুলো প্রভাব পড়তেছে সব আমার পড়তেছে এবং আমার প্রতিষ্ঠানের পড়তেছে। এই ধরনের লেনদেনকে বলবো আমরা কি? অভ্যন্তরীণ লেনদেন। আশা করি বাহ্যিক লেনদেন মানে বাইরের সাথে সম্পর্কিত লেনদেন এবং অভ্যন্তরীণ লেনদেন শুধু প্রতিষ্ঠানের সাথে, অন্য কোনো বাইরের কোনো ব্যক্তি বলেন বা কর্মচারী বলেন, এদের সাথেও আমার কি থাকবে না, সম্পর্ক থাকবে না কোন লেনদেনে? অভ্যন্তরীণ লেনদেনে। ওকে, যেমন আমার কোম্পানি একটা লস হয়েছে, এটা কোন লেনদেন? অভ্যন্তরীণ লেনদেন। ওকে, এতটুকু ক্লিয়ার আমরা তাহলে লেনদেন নিয়ে। তাহলে লেনদেন নিয়ে এই যে বিস্তারিত টপিকটা আমরা এখন আলোচনা করলাম। ওকে, এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, আমরা বইয়ের একটা ম্যাথ সলভ করব। বইয়ের পেজ নাম্বার 11-তে আছে। কোন ঘটনাটা লেনদেন এবং কোন ঘটনাটা লেনদেন না এবং কেন লেনদেন না, আমরা এটা একটু দেখব। আসো, বলছে বইয়ের পেজ নাম্বার 11। সবাই বই আসলে ভালো হয়, আমরা বই দেখে দেখে ব্যাপারটা সলভ করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সোহেল এন্টারপ্রাইজের 2017 সালের জানুয়ারি মাসে নিম্ন লিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। আমরা ঘটনাগুলো একটা একটা করে পড়ি। প্রথম ঘটনা, 1, 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে। তো মিস্টার সোহেল এন্টারপ্রাইজ শুরু করছে 50,000 টাকা নিয়ে। তাহলে ব্যবসায়ের নগদ টাকা কি হয়ে গেছে? বেড়ে গেছে এবং সোহেলের টাকা কমে গেছে। তাহলে এটা অবশ্যই কি হবে? লেনদেন হবে, কারণ এখানে অর্থের অঙ্কে কি করা যাচ্ছে? পরিমাপ করা যাচ্ছে। আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, দুইটা সত্তারও কি হয়েছে? পরিবর্তন হয়েছে। আমরা বেশিরভাগ বৈশিষ্ট্যগুলো এখানে দেখতেছি। ওকে, 2 নাম্বারটা, নগদে 15,000 টাকার পণ্য ক্রয়। আমি পণ্য ক্রয় করছি, নগদ টাকা দিছি, তার মানে আমার নগদের পরিবর্তন হয়েছে। আমার অর্থের অঙ্ক পরিমাপযোগ্য, আর্থিক অবস্থারও কি করছে? পরিবর্তন ঘটছে। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ। আমি পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করছি, অবশ্যই এটি কি লেনদেন। কিভাবে? আমার টাকা কমে গেছে এবং পাওনাদারের টাকা বেড়ে গেছে। এক পক্ষ পাইছে আর এক পক্ষ দিছে। আমি দিছি আর পাওনাদার আমার থেকে টাকা পাইছে। ওকে, এরপরে 4 নাম্বারটা, 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। আমি একজনকে বলছি যে ভাই আমার 8,000 টাকার পণ্য লাগবে, ফরমায়েশ করছি, ঠিক আছে, কিন্তু এখন আমি টাকা দিই নাই, ও আমাকে পণ্য দেয় নাই। তাহলে আর্থিক কোনো পরিবর্তন কি ঘটছে? ঘটে নাই। সহজ কথা, যে আমি জাস্ট ফরমাইশ দিয়েছি, ফরমাইশ দিছি আমি পণ্য নিব, কিন্তু আমি পণ্য এখনো নিই নাই, এখনো লেনদেন সংগঠিত হয় নাই, তার মানে এটা লেনদেন না। তাহলে 4 নাম্বারটা কি না? লেনদেন না। 5 নাম্বারে, বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। আমি টাকা প্রদান করছি, বুঝে যাচ্ছে এটা কি লেনদেন। ওকে, 6 নাম্বার, জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ। খুবই গুরুত্বপূর্ণ। আমি ব্যবসায় ম্যানেজার নিয়োগ করছি 7,000 টাকা বেতনে, কিন্তু টাকা কি আমি দিছি? এখনো টাকা তো আমি এখনো দিই নাই, তার মানে এটা লেনদেন না। যখন আমি মাস শেষে টাকা দিব তখন এটা কি হবে? লেনদেন হবে। 7 নম্বরে, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করছে। ব্যবসায়ের টাকা মালিক বাসায় নিয়ে গেছে, তাহলে ব্যবসায়ের পরিবর্তন ঘটছে না? আর্থিক পরিবর্তন ঘটছে, তাহলে এটা অবশ্যই কি হবে? লেনদেন হবে। ওকে, 8 নম্বরে, মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে। আচ্ছা, এটা 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 একটু গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শোনো। মালিকের ব্যক্তিগত অর্থ 500 টাকা চুরি হয়েছে, তাহলে এটা কিন্তু ব্যবসায়ের কোনো লেনদেন না, কিন্তু এটা মালিকের ব্যক্তিগত লেনদেন। তাহলে এটা লেনদেন বলা যাবে, কিন্তু মালিকের ব্যক্তিগত। যেহেতু আমরা কাজ করতেছি কার? মালিকের না, আমরা কাজ করতেছি ব্যবসার, তাহলে এটা ব্যবসায়িক লেনদেন না। আমরা এখানে যত ধরনের লেনদেন আনবো এগুলো ব্যবসায়িক লেনদেন হতে হবে। তাহলে আমরা লেনদেন বলতে কি বুঝবো? ব্যবসায়িক লেনদেন বুঝবো, মালিকের ব্যক্তিগত কোনো লেনদেন আমি বুঝবো না। তাহলে মালিকের ব্যক্তিগত 500 টাকা চুরি হয়ে গেছে, এটা মালিকের ব্যক্তিগত ব্যাপার।
তাহলে এটাকে আমি লেনদেন ধরবো না, তাহলে এটা লেনদেন না। ওকে, হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয়ের চুক্তি হয়েছে। ক্রয়ের কি হয়েছে? চুক্তি হয়েছে। এখনো কোনো ক্রয়ও হয় নাই, টাকার আদান প্রদানও হয় নাই, লেনদেনও হয় নাই, তার মানে এটা লেনদেন না। 10 নম্বর, 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্স নিকট ধারে বিক্রয়। ধারে বিক্রয় হইলে দেখেন এটা অনেকে বলবে লেনদেন না, এটা আসলে লেনদেন। ধারে বিক্রয় হওয়ার ফলে আমার পণ্য চলে গেছে, আমার আর্থিক অবস্থার কি পরিবর্তন ঘটছে, আর আমি ওর থেকে টাকা পাবো, আমি ওর থেকে টাকা পাবো। তার মানে ওকে ও ও আমার কাছে কি হয়ে গেছে? লায়াবল হয়ে গেছে না? তো আমাকে টাকা দিতে হবে, তার মানে এখানে আর্থিক একটা ঘটনা ঘটতেছে। ওকে, তাহলে এটা কি হবে? লেনদেন হবে। নিচে আরো সুন্দর করে ব্যাখ্যা করা আছে, তোমরা বইয়ে দেখবা। আমরা এখন হিসাব সমীকরণ জিনিসটা একটু আগে কথাটা বলছি, হিসাব সমীকরণ জিনিসটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো। আসো আমরা দেখি হিসাব সমীকরণ জিনিসটা। খুব ভালোভাবে বুঝতে হবে, এখান থেকে কিন্তু তোমাদের হিসাব বিজ্ঞানের ম্যাথগুলো শুরু হবে, এবং হিসাব সমীকরণ যে ভালো পারবে সে প্রত্যেকটা ম্যাথই ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমি কি বলছি? হিসাব সমীকরণের উপাদান কয়টা? 3টা। আমি বাংলায় লিখি আগে। সম্পদ ইজ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। ঠিক আছে? কি হবে? অ্যাসেটস ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। ওকে, অ্যাসেটসকে আমি সংক্ষেপে লিখবো এ, লায়াবিলিটিসকে এল, আর ওনার্স ইকুইটিকে ও ই। এতটুকু বুঝছো কিনা দেখো। তাহলে আমার হিসাব সমীকরণ উপাদান কয়টা? 3টা। সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটাই আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি, এটাই আমাদের কি ডাবল এন্ট্রি সিস্টেম, এটাই আমাদের কি ডাবল এন্ট্রি। আমরা গত ক্লাসে পড়ছি ডাবল এন্ট্রি সিস্টেম আবিষ্কার করছে কে? লুকা প্যাসিওলি, ইতালীয় গণিতবিদ, ধর্মযাজক, দার্শনিক। তিনি 1494 সালে ডাবল এন্ট্রি সিস্টেমের কথা বলে। ঠিক আছে? ওকে, তাহলে এ ইকুয়াল এল প্লাস ওই, এতটুকু জাস্ট মনে রাখতে হবে। এ মিনস কি অ্যাসেট সম্পদ, এল মিনস কি লায়াবিলিটিস, ওই মানে কি ওনার্স ইকুইটি। ওকে, এ অ্যাসেট কি আসলে? অ্যাসেট হচ্ছে ব্যবসায়ের, এখানে অ্যাসেট বলতে ব্যবসায়ের প্রকৃত সম্পদ, ব্যবসায়ের প্রকৃত সম্পদ, ব্যবসায়ের প্রকৃত সম্পদ। ব্যবসায় এ মানে হচ্ছে ব্যবসায়, এই জিনিসগুলো ব্যবসায়ের ভিতরে আছে। এবার ব্যবসায় এই কোথা থেকে আসছে? এই দুইটা জিনিস যোগ করে আসছে। এল মানে কি? এল মানে দায়, এল মানে লায়াবিলিটিস, এল মানে দায়। অনেকে এটাকে তৃতীয় পক্ষের দাবি বলে। তৃতীয় পক্ষের কি বলে? আচ্ছা আমি ব্ল্যাক পেন দিয়ে লিখি, তাহলে এটা হবে। এল মানে কি? দায়, এল মানে কি? দায়। তৃতীয় তৃতীয় পক্ষের দাবি, তৃতীয় পক্ষের দাবি মানে ঋণ করে ব্যবসায় যে টাকাটা আসে ওটা হচ্ছে কি এল। আর ওই মানে হচ্ছে মালিকের দাবি। কার দাবি? মালিকের দাবি, মালিকের দাবি। এই যে তৃতীয় পক্ষের দাবি এবং মালিকের দাবি মিলেই কি তৈরি হয়? ব্যবসায়ের প্রকৃত সম্পদ গড়ে ওঠে। এভাবে আমরা এ ইকুয়াল এল প্লাস ওই সূত্রটা মনে রাখবো। ওকে, এবার আমাদের এখানে আরেকটা সূত্র আছে, যেটা হচ্ছে ওইর ফুল ফর্ম। কার ফুল ফর্ম? ওই। ওই নির্ণয় করা আমাদেরকে পারতে হবে। তো ওই আমরা কিভাবে নির্ণয় করব? ওই নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র আছে, আমরা এটা মনে রাখবো, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। ওকে, সি মিনস ক্যাপিটাল, সি মিনস কি? ক্যাপিটাল। আর মিনস, আচ্ছা আমি ইংরেজি না লিখি, বাংলাটা লিখি। মূলধন, সিতে ক্যাপিটাল মূলধন, আর রেভিনিউ আয়, মাইনাস ইতে এক্সপেন্স ব্যয়, ডিতে ড্রয়িংস উত্তোলন।
ওকে দেখো, তাহলে মালিকানা সত্ত্বকে প্লাস করে কে কে? মূলধন আর আয়। আর মাইনাস করে কে কে? ব্যয় আর উত্তোলন। এতটুকু তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত হিসাব সমীকরণ। এতটুকু যদি মনে রাখতে পারো তাহলে তোমার সামনের অঙ্কগুলো কি হয়ে যাবে? আরো সহজতর হয়ে যাবে। ওকে, তাহলে আজকের জন্য আমাদের ভিডিও এতটুকু থাক। আসসালামু আলাইকুম।